বাংলা ভাষা ও সাহিত্যের ডিজিটাল ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। দশম শ্রেণীর পাঠ্যে অভিষেক কাব্যাংশ অবস্থান করছে। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের প্রথম সর্গ থেকে এই কাব্যাংশটি গ্রহণ করা হয়েছে। কাব্যাংশে সরাসরি যাওয়ার পূর্বে আমরা কবি সম্পর্কে কয়েকটি কথা জেনে নেব, তার জীবনের ইতিহাস সম্পর্কে কয়েকটি কথা বুঝে নেওয়ার চেষ্টা করব। মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোরের সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুবরণ করেন 1873 খ্রিস্টাব্দের 29শে জুন। সাহিত্যিকদের মৃত্যু হয় না, তারা থাকেন, আছেন পাঠক শ্রেণীর মণিকোঠায়, প্রতিক্ষণেই ভালোবাসার ভাবনা নিয়ে তিনি প্রতিক্ষণেই, প্রত্যেক সাহিত্যিক প্রতিক্ষণেই প্রত্যেক পাঠকের মনের দরবারে অবস্থান করেন। মাইকেল মধুসূদন দত্ত তাদের মধ্যে একজন, যিনি বাংলা সাহিত্যের মহাকবি নামে পরিচিত। সংস্কৃত সাহিত্যের মহাকবি হলেন কবি কালিদাস। বলা হয় উপমেয় কালিদাসস্য, উপমায় অর্থাৎ উপমা অলঙ্কারের শ্রেষ্ঠত্বে কবি কালিদাস খ্যাত। তিনি মহাকবি নামে পরিচিত। বাংলা সাহিত্যের মহাকবি হলেন কবি মাইকেল মধুসূদন দত্ত। তার কাব্যের মধ্যে আমরা উপমা অলঙ্কারের অদ্ভুত ঝঙ্কার, গ্রন্থন, বুনন তা আমরা দেখেছি। 1861 খ্রিস্টাব্দে যখন মেঘনাদবধ কাব্য প্রকাশ পায়, তখন সেই কাব্যের মধ্যে উপমা অলঙ্কারের অদ্ভুত ঝঙ্কারে কবি বাংলা সাহিত্যের দরবারে বিশেষভাবে স্থান করে নেয়। আজও ঠিক একইভাবে তিনি তার স্থান বজায় রেখেছেন। কবির জীবনী সম্পর্কে কয়েকটি কথা জেনে নিই। তার পিতা ছিলেন রাজনারায়ণ দত্ত, মা জাহ্নবী দেবী। ছোটবেলা থেকেই ইংরেজি সাহিত্যের প্রতি তার অদ্ভুত ভালোবাসা। শুধু ভালোবাসা বললে বোধহয় ভুল হয়, একনিষ্ঠতা। যে একনিষ্ঠতার কারণেই ইংরেজি সাহিত্যকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করবার প্রচেষ্টা তার মধ্যে জেগে ওঠে, যা থেকে আমরা একজন মাইকেল মধুসূদন দত্তকে পেয়েছিলাম, বাংলা সাহিত্যের নবজাগরককে পেয়েছিলাম। 1843 খ্রিস্টাব্দের 9 জানুয়ারি তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। যদি খ্রিস্ট ধর্ম তিনি গ্রহণ না করতেন, তাহলে বোধহয় একজন মাইকেল মধুসূদন দত্তকে পাওয়া হতো না, বাংলা সাহিত্যের দিক পরিবর্তন বোধহয় হতো না। তিনি যদি সেই সময় খ্রিস্ট ধর্ম গ্রহণ করে ইংরেজি সাহিত্যের প্রতি তার আনুগত্য বোধকে আরো তীব্রভাবে সঞ্চারিত না করতেন। তিনি স্বপ্ন দেখতেন। দান্তে, চসার কিংবা হোমার কিংবা সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ার তাদের মতো একজন বড় ইংরেজি সাহিত্যিক হবেন। শুধু ইংরেজি সাহিত্যিক হবেন খ্যাতনামা তাও নন, তার আরো একটি স্বপ্ন ছিল, অনেক অর্থ উপার্জন করবেন। এই স্বপ্নই তাকে ছুটিয়ে নিয়ে বেরিয়েছে সারা জীবন ধরে। সেই স্বপ্নকে বাস্তবায়িত করবার উদ্দেশ্যে তিনি তার পরবর্তী সময়ে পাড়ি দিয়েছিলেন বিদেশে, আইন পড়বার উদ্দেশ্যে এবং স্বপ্ন সার্থক করবার উদ্দেশ্যে। কি কি স্বপ্ন ছিল? ইংরেজি সাহিত্যিকদের মতো খ্যাতনামা সাহিত্যিক হবেন এবং অসংখ্য অর্থ উপার্জন করবেন। যদিও সে স্বপ্ন সার্থক হয়নি, তাই স্বপ্নভঙ্গের ইতিহাস, স্বপ্নভঙ্গের বেদনা তার হৃদয় থেকে গীতি কবিতা হয়ে ঝরে পড়েছিল, লিরিক হয়ে ঝরে পড়েছিল। তা পরবর্তী সময় আমরা তার সাহিত্য থেকে পাই।
হোমার, দান্তে, পেট্রাক, উইলিয়াম শেক্সপিয়ারের সাহিত্য দ্বারা তিনি বারে বারে প্রভাবিত হয়েছেন, শিশুকাল থেকেই প্রভাবিত হয়েছেন। প্রাসঙ্গিকভাবে এখানে বলে রাখা ভালো, 1841 খ্রিস্টাব্দে জুনিয়র বৃত্তি নিয়ে তিনি হিন্দু কলেজে সিনিয়র বিভাগে ভর্তি হয়েছিলেন। 1842 খ্রিস্টাব্দে স্ত্রী শিক্ষা প্রবন্ধে ইংরেজিতে প্রবন্ধ লিখে তিনি স্বর্ণপদক লাভ করেছিলেন। সুতরাং ইংরেজি সাহিত্যের প্রতি তার আনুগত্য বোধ সেই সময় দাঁড়িয়ে যা সত্যি অভাবনীয়। তাকে ইংরেজি সাহিত্যিকদের মতো হতে হবে, তাই তাদের সাহিত্য দ্বারা তিনি বারে বারে প্রভাবিত হয়েছেন, আর তাই ছুটে গেছেন বিদেশে, পাড়ি দিয়েছেন সেখানে। তার স্বপ্নভঙ্গ হতে থাকে যদিও পরবর্তী সময়ে। বিদেশে গিয়ে তিনি এক অনিয়ন্ত্রিত জীবনযাপন শুরু করেন, যে জীবনযাপনের কারণেই আমরা দেখেছি তিনি অসম্ভবভাবে দিনাগ্রস্ত হয়ে পড়েন সেখানে। দিনাগ্রস্ত হয়ে পড়ে এমনকি আইনের দরবারে তাকে পৌঁছতে হয়। তারপরের কথা আমরা সবাই জানি, বিদ্যাসাগর মহাশয় তাকে আর্থিক সাহায্য করেছিলেন, তাই তিনি ফিরে এসেছিলেন বঙ্গভূমিতে। লিখেছিলেন, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষা বৃত্তি কুক্ষণে আচরি। আসলে তিনি বুঝেছিলেন বাংলা সাহিত্যের এই অপার সম্পদকে ছেড়ে তিনি বিদেশি ভাষাকে সঙ্গে নিয়ে বিদেশি ভাষায় সাহিত্য রচনা করবার যে অদ্ভুত স্বপ্নের পিছনে ছুটে বেরিয়েছেন, তা যখন সার্থক হলো না, তাই আবার বাংলা সাহিত্যে ফিরে এসে বাংলা সাহিত্যের সেবা করবার সুযোগ তিনি পেলেন। এই অদ্ভুত স্বপ্নভঙ্গই তাকে মহাকবি মাইকেল মধুসূদন দত্তে পরিণত হয়তো করল। তার লেখনী তখন শুরু করে বাংলা সাহিত্যের সেবা। ফিরে এসেছিলেন বাংলায়। তার সাহিত্য সেবা একটু অন্য পথে, অন্য রকম ভাবে। কেমন ভাবে? পরবর্তীতে আসছি। মহাকবি ও তার সৃষ্টি সম্পর্কে আমরা কয়েকটা কথা এখানে জেনে নিই। মাইকেল মধুসূদন দত্ত ফিরে আসেন বঙ্গভূমিতে, যাকে বলা হয় বাংলা সাহিত্যের নবজাগরক। ফিরে আসার পর 1858 খ্রিস্টাব্দের পূর্ববর্তী সময়ে তিনি বেলগাছিয়ার নাট্য রঙ্গালয়ে নাটক দেখতে গিয়েছিলেন, কিন্তু কুনাট্য রঙ্গের অকারণ পরিহাসের এই ভাবনা তাকে বড় ব্যথিত করেছিল। আসলে পাশ্চাত্য সাহিত্যের অনুসরণকারী এই ব্যক্তিত্ব মেনে নিতে পারেননি বাংলা সাহিত্যের এমন অধঃপতন, এমন ভাবে চলা। তাই তিনি ঠিক করলেন এবার বাংলা সাহিত্যের পরিবর্তন করতে হবে। 1858 খ্রিস্টাব্দে তিনি রচনা করলেন শর্মিষ্ঠা নামে একটি নাটক। নাট্য জগতে তিনি প্রথম এলেন। বাংলা সাহিত্যের চিরায়ত প্রথা ভেঙে, লাইনের শেষে মিল, এই চিরায়ত প্রথাকে ভেঙে তিনি অমিত্রাক্ষর ছন্দের জন্ম দিলেন। লাইনের শেষে মিল কাব্যের মধ্যে রাখতেই হবে, এর কোনো নিশ্চয়তা তিনি রাখলেন না। তিনি বললেন লাইনের শেষে মিল না হলেও চলবে, অর্থের পরিস্ফুটনই আসল কথা। অমিত্রাক্ষর ছন্দের জন্ম দিলেন। তার হাত ধরেই বাংলা সাহিত্য চটুলতা অতিক্রম করে শৈলিতাপূর্ণ নাটক ও প্রথম প্রহসনে তা পেয়েছিল। বাংলা সাহিত্যের আগে ছিল চটুলতা, পরিহাস, অকারণে প্রহসন, এমন ধরনের দৃষ্টিভঙ্গিতে লেখা রচনা, ছোট নাটক বা নাটিকা বা কাব্য যাই হোক না কেন, তাকে অতিক্রম করে তিনি কি করলেন? একটা শৈলিতাপূর্ণ নাটক সৃষ্টি করলেন, যেটা কিছুক্ষণ আগে বললাম শর্মিষ্ঠা নাটক, এবং প্রহসনের আগমন ঘটালেন বাংলা সাহিত্যে প্রথম তিনি। তার হাত ধরে এলো শৈলিতাপূর্ণ নাটক এবং প্রহসন। শুধু কি তাই? এই পৌরাণিক নাটক হিসেবে আমরা দেখেছিলাম শর্মিষ্ঠা এবং পদ্মাবতী, এই দুটো নাটক, আর ঐতিহাসিক নাটক হিসেবে আমরা পেয়েছিলাম কৃষ্ণকুমারী, এবং রূপক নাটক হিসেবে তিনি লিখেছিলেন মায়াকানন। এই কটি নাটকই তিনি জীবৎকালে লিখেছিলেন বাংলা সাহিত্যের। এর পরবর্তী সময় আসি বাংলা সাহিত্যের মহাকবি, যাকে বলা হয় মাইকেল মধুসূদন দত্ত।
মেঘনাদবধ কাব্য 1861 সালে প্রকাশ পায়। অসাধারণ উপমা অলঙ্কারের জন্য খ্যাত এই মেঘনাদবধ কাব্য, এবং মহোপমার তীব্র ব্যবহার তিনি করেছেন, যে কারণেই বাংলা সাহিত্যে তাকে মহাকবি রূপে আখ্যায়িত করা হয়। বাংলা সাহিত্যে তিনি যে কাব্যগুলি লিখেছিলেন সেগুলি প্রাসঙ্গিকভাবে বলে রাখি। প্রথমে ইংরেজিতে তিনি কাব্য লেখেন দ্য ক্যাপটিভ লেডি এবং ভিশন অব দ্য পাস্ট, এই দুটো ইংরেজি কাব্য। এবং বাংলা সাহিত্যে তিনি রচনা করেন একটি আখ্যান কাব্য তিলোত্তমা সম্ভব বলে, মহাকাব্য মেঘনাদবধ 1861 সালে প্রকাশিত, গীতিকাব্য ব্রজাঙ্গনা, পত্রকাব্য বীরাঙ্গনা এবং সনেট রচনা করেন তিনি। চতুর্দশপদী কবিতাবলী বলে একটি সনেট গ্রন্থ রচনা করেন। এবং প্রত্যেকটি কাব্যই পাশ্চাত্য সাহিত্যিকদের সাহিত্যের অনুসরণে রচিত হয়েছিল, তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে, গঠন শৈলী নিয়ে কিন্তু রচিত হয়েছিল। এবার আমরা আসব, আর প্রাসঙ্গিকভাবে আরেকটু বলে রাখি, প্রহসন, একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়ে রো, এই দুটো প্রহসন তিনি বাংলা সাহিত্যে রচনা করেন। এই সবগুলোই বাংলা সাহিত্যের অবদান হিসেবে তিনি রেখে গেছেন, যদিও সীমিত, কিন্তু এর মূল্য অসম্ভব। এই অসম্ভব মূল্য অর্জনকারী সাহিত্যগুলো আজ সমানভাবে পাঠক দরবারে খ্যাত হয়ে আছে। এবার আমরা মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য সম্পর্কে কয়েকটি কথা জেনে নেব। আসলে আমাদের অভিষেক কাব্যাংশ, তাই অভিষেক কাব্যাংশটি মেঘনাদবধ কাব্য থেকে নেওয়া হয়েছে। সামগ্রিক মেঘনাদবধ কাব্যের একটা দৃষ্টিভঙ্গি আমরা পেয়ে নিই এখান থেকে, তারপর অভিষেক কাব্যাংশে চলে আসব। মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদবধ কাব্য রচনা করেন, যে মেঘনাদবধ কাব্য হিন্দু কলেজ থেকে প্রকাশ পেয়েছিল। তখন নাম ছিল হিন্দু কলেজ, পরে নাম হয় প্রেসিডেন্সি কলেজ। মেঘনাদবধ কাব্য 1861। যে মেঘনাদবধ কাব্যে প্রথম তিনি নিয়ে আসেন বীররস। তার পূর্ববর্তী সময়ে যে কাব্য সামগ্রী ছিল সেই সকল, নবীনচন্দ্র সেন কিংবা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় যাই হোক না কেন, সেই সকল কবিগণের কাব্যের মধ্যে ছিল করুণ রসের ধারা। কিন্তু কতদিন আর বাঙালি করুণ রসে পূর্ণ হয়ে থাকবে? তাই বাংলা সাহিত্যে প্রথম বীর রস নিয়ে আসেন কবি মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদবধ কাব্যে। বীর রসের অর্থ কি? বীরত্বপূর্ণ ভাবনা যে সাহিত্যের মধ্যে প্রকাশ পাবে। এর জন্য আমরা দেখেছি তিনি ডিভাইন কমেডিয়া কিংবা ইলিয়াড কিংবা জেরুজালেম ডেভিলার্স কিংবা প্যারাডাইস লস্ট, এই কাব্যগুলোকে অনুসরণ করেছিলেন। এই পাশ্চাত্য কাব্যগুলোকে অনুসরণ করে কি কি বললাম? ইলিয়াড, ডিভাইনা কমেডিয়া বা ডিভাইন কমেডিয়া, জেরুজালেম ডেলিভার্ড আর প্যারাডাইস লস্ট, এই কাব্যগুলোকে অনুসরণ করেছিলেন বীর রসের ভাব তার কাব্যের মধ্যে আনয়ন করবার উদ্দেশ্যে। কারণ বাঙালি করুণ রসের ধারায় এতদিন সিক্ত হয়েছে, কবি চাইলেন বাঙালি ভাবনাকে বীর রসে পরিবর্তিত করা। কাব্যে তিনি প্রথম নারী স্বাধীনতার কথা তীব্রভাবে প্রকাশ করেছিলেন। বাংলা সাহিত্যে তার হাত ধরেই নারী স্বাধীনতার কথা ব্যক্ত হয়েছে। মেঘনাদবধ কাব্যে চিত্রাঙ্গদা নামে একজন চরিত্র, যিনি হলেন রাবণের অনুজ মহিষী, আর ঠিক অন্যদিকে দাঁড়িয়ে আছে প্রমীলা অর্থাৎ মেঘনাদের স্ত্রী। এই দুই নারীকে তিনি বীরাঙ্গনা নারী রূপে প্রকাশ করলেন এবং প্রতিবাদী নারী রূপে প্রকাশ করলেন, যা বাংলা সাহিত্যে প্রথম বলা যেতে পারে। তাই নারী স্বাধীনতার কথা তার সাহিত্যের মধ্যে তীব্রভাবে প্রকাশ পেল। ট্র্যাজিক হিরো সৃষ্টি করেছিলেন তিনি। ট্র্যাজিক হিরো, হেরে গেলেও যদি বীরত্বের ভাব রাখা যায় তাহলে সেই বীরত্বের ভাবই নায়কের ভূমিকায় অবতীর্ণ করতে পারে একটি চরিত্রকে। তাই তার সাহিত্যের সৃষ্টি হলো ট্র্যাজিক হিরো। এর পূর্ববর্তী সময়ে রামচন্দ্রই ছিল, লক্ষণই ছিল কাব্যের সমস্ত নায়ক। রামায়ণ কেন্দ্রিক যে সমস্ত সাহিত্য সৃষ্টি হয়েছে, কিন্তু তিনি প্রথম মেঘনাদবধ কাব্যে ট্র্যাজিক হিরো সৃষ্টি করলেন, যেখানে মেঘনাদ, রাবণ এদের হত্যা হওয়া সত্ত্বেও, এরা বারে বারে হেরে যাওয়া সত্ত্বেও তাদের বীরত্বের মধ্য দিয়েই তারা নিজেদেরকে সাহিত্যের নায়ক রূপে উদ্ভাসিত করে গেছে। তাই ট্র্যাজিক হিরো, দুঃখ আসুক, বেদনা আসুক, কিন্তু লড়ে যাওয়া, লড়াই করে যাওয়া, তার কাব্যের মধ্যে সেই ট্র্যাজিক হিরো মেঘনাদ এবং রাবণের মধ্য দিয়ে আমরা পেয়েছি। অন্যায়কে সমর্থন যদিও করেননি তিনি,
এই ট্র্যাজিক হিরোর প্রসঙ্গে একটু বলে রাখি। মেঘনাদ বধ কাব্যের মধ্যে আমরা নায়ক হিসেবে পাচ্ছি মেঘনাদকে, আর কাকে? রাবণকে। রাবণ কি করেছে? পরস্ত্রী হরণের ন্যায় গর্হিত কাজ করেছে। আমরা জানি সীতা দেবীকে হরণ করে পরস্ত্রী হরণের ন্যায় গর্হিত নিন্দনীয় একটি কাজ করেছে, যা কি সমর্থনযোগ্য? না, সমর্থনযোগ্য নয়। উল্টো দিকে দাঁড়িয়ে আছে মেঘনাদ, তিনিও বারে বারে অচল যুদ্ধে রামচন্দ্র লক্ষণকে পরাস্ত করবার চেষ্টা করেছে। অচল যুদ্ধ মানে কি? যে যুদ্ধ ক্ষত্রিয় ধর্ম অনুসরণ করে না তাকে বলা হয় অচল যুদ্ধ। কেমন? এবার এই রাবণ এবং মেঘনাদ যারা কিনা অনৈতিক কাজ করে গেল, তাদেরকে তিনি তার কাব্যের মধ্যে নায়ক রূপে প্রকাশ করলেন। তাহলে কি তিনি অন্যায়কে সমর্থন করলেন? না, অন্যায়কে সমর্থন তিনি করলেন না, অন্যায়কে তীব্রভাবে প্রকাশ করলেন। প্রকাশ করে অন্যায়ের স্বরূপ উন্মোচিত করলেন তিনি তার কাব্যের মধ্যে। সুতরাং তিনি রামচন্দ্র এবং লক্ষণকে ভিখারি রাঘব বলেছেন ঠিকই তার কাব্যের মধ্যে, তার অর্থ এই নয় যে তিনি ন্যায়ের পক্ষে নেই। তিনি ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে অন্যায়ের স্বরূপকে উন্মোচিত করেছেন তার কাব্যের মধ্যে। তবু অন্যায়ের পক্ষে দাঁড়িয়ে থাকা মানুষকে, যারা দাঁড়িয়ে আছে, তাদের বীরত্বকে তিনি ছোট করে দেখেননি, ক্ষুদ্র করে দেখেননি। মেঘনাদ বধ কাব্যে এই রূপটি উন্মোচিত হল। কাব্যের মোট 9টি স্বর্গ আছে: অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোকবন, উদ্যোগ, বধ, শক্তি নির্ভেদ, প্রেতপুরী এবং সংস্ট্রিয়া। এর মধ্যে আমরা অভিষেক কাব্যাংশের খানিকটা অংশ পড়ব। এই মোট 9টি স্বর্গ নিয়ে, স্বর্গ মানে ভাগ, এই স্বর্গ নিয়ে আমরা কিন্তু কাব্যটি পেলাম। তার মধ্যে অভিষেক কাব্য প্রথম স্বর্গ, এই কাব্যাংশটি থেকে আমাদের পাঠ্যের খানিকটা অংশ। কাব্যের নায়ক মেঘনাদ ও দশানন রাবণ, এটা তো আগে আমি বললাম। বেশ, এবার প্রাসঙ্গিকভাবে আরেকটু কথা বলে রাখি। আর কাব্যে বীরাঙ্গনা নারী চরিত্র হলো প্রমীলা, পাশাপাশি প্রতিবাদী নারী চরিত্র হলো চিত্রাঙ্গদা। কেন প্রতিবাদী নারী চরিত্র? প্রাসঙ্গিকভাবে কয়েকটি কথা মাত্র বলে রাখবো তোমাদের যখন পাঠের মূল পাঠে প্রবেশ করব তখন। বেশ, এবার আমরা সরাসরি পাঠে চলে আসি। যে কথাগুলো বললাম এগুলো বারবার শুনে নিও। অভিষেক কাব্যাংশ আমরা প্রথমে যেখান থেকে শুরু হলো তার পূর্ববর্তী কয়েকটি কথা একটু বলে রাখি। প্রথম লাইনটি আছে: কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী, ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে। এর পূর্ববর্তী ঘটনা কি ঘটেছিল? আসলে মেঘনাদ তিনি রামচন্দ্র এবং লক্ষণের বিরুদ্ধে যুদ্ধে গেলেন, তাদেরকে পরাস্ত করলেন, ফিরে এলেন। ফিরে এসে তিনি প্রমোদ কাননে গেলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে সময় যাপনের উদ্দেশ্যে। স্ত্রী হলেন প্রমীলা। তাহলে প্রমীলাকে সঙ্গে নিয়ে মেঘনাদ, যার আরেক নাম হলো ইন্দ্রজিৎ, কারণ তিনি ইন্দ্রকে পরাস্ত করেছিলেন। আর মেঘনাদ কেন নাম? কারণ তিনি মেঘের ন্যায় গর্জন করে যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ভীত সন্ত্রস্ত করতে পারতেন। আবার বলা হয় মেঘের আড়াল থেকে লুকিয়ে যুদ্ধ করতে পারতেন, তাই তাকে মেঘনাদ বলা হয়। তাহলে মেঘনাদ ইন্দ্রজিৎ, যিনি হলেন রাবণের শ্রেষ্ঠ পুত্র, যিনি হলেন মন্দোদরীর সন্তান। আবার বলি, রাবণ এবং তার প্রধান মহিষী মন্দোদরীর সন্তান হল মেঘনাদ বা ইন্দ্রজিৎ হল। এই মেঘনাদ ইন্দ্রজিৎ রামচন্দ্র এবং লক্ষণকে যুদ্ধে পরাস্ত করলেন। পরাস্ত করে ফিরে এসে লঙ্কার বাইরে অবস্থান করা এক প্রমোদ কানন মানে এক উদ্যান, সেখানে গেলেন সময় যাপনের উদ্দেশ্যে, বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে। সঙ্গে ছিল তার স্ত্রী প্রমীলা। সেখানে তিনি যখন সময় যাপন করছেন তখন লঙ্কাপুরীতে ঘটছে অন্য ঘটনা। রাজা রাবণ সংবাদ পেলেন লক্ষণ এবং রামচন্দ্র পুনরায় বেঁচে গেছেন। মেঘনাদ তাদের হত্যা করেছিল, কিন্তু তারা প্রাণ ফিরে পেয়েছেন। তাই এমন অবস্থায় তিনি চিন্তিত হয়ে পড়েন। চিন্তিত হয়ে পড়ার কারণে তার
ছোট পুত্র, নাম তার বীরবাহু। এই বীরবাহু পিতার কাছে অনুমতি নেন এবং তিনি যুদ্ধে যান, যদিও ঘটনাক্রমে যুদ্ধে গিয়ে তিনি পরাস্ত হন এবং নিহত হন। এই খবর লঙ্কাপুরীতে আসার সঙ্গে সঙ্গে রাজা রাবণ ভীষণভাবে মুষড়ে পড়েন, দুঃখিত হয়ে পড়েন এবং স্থির করেন তিনি নিজেই এবার যুদ্ধে যাবেন। মেঘনাদ পুত্রের অনুপস্থিতিতে তিনি যুদ্ধে যাবেন এটা স্থির করেন। তাহলে যুদ্ধে যাওয়া স্থির হলো, যুদ্ধের জন্য সজ্জিত হতে শুরু করেন, তিনি রণসাজে সজ্জিত হচ্ছেন, অস্ত্র শস্ত্রের ভাণ্ডার নিয়ে সমস্ত সেনাকুলের মাধ্যমে তিনি যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছেন, লক্ষণ এবং রামচন্দ্রকে সমুচিত শাস্তি প্রদান করবার উদ্দেশ্যে, পুত্র হত্যার প্রতিশোধের উদ্দেশ্যে তিনি যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছেন। কিন্তু ঘটনা হলো এই, তিনি যদি যুদ্ধে যান তাহলে নিশ্চিতভাবে রামচন্দ্র লক্ষণের পরাজয় আসবে, এটা জানে দেবকুল। কারণ দেবকুলের স্বার্থ জড়িয়ে আছে এই যুদ্ধে, কারণ রাবণের দ্বারা দেবকুলও ভীত সন্ত্রস্ত। তাই দেবকুল ঠিক করলেন, দেবকুলের মাধ্যমে ঠিক হলো যে মেঘনাদকে অবগত করানো, যাতে করে মেঘনাদ জানতে পারে এই ঘটনাটি যে তার পিতা যুদ্ধে যাচ্ছেন। তখন কি হবে, মেঘনাদ ফিরে এসে রাবণকে প্রতিহত করবেন, বলবেন অপেক্ষা করতে, তিনি আবার যুদ্ধে যাবেন। তাতে কি হবে, রামচন্দ্র এবং লক্ষণের নিশ্চিত পরাজয় তা হবে না। কেমন? তাই দেবী লক্ষ্মীকে পাঠানো হয় ছদ্মবেশ ধারণ করে। দেবী লক্ষ্মী ছদ্মবেশ ধারণ করেন। ছদ্মবেশ ধারণ করেন কার? প্রভাসা রাক্ষসীর। প্রভাসা রাক্ষসীকে তিনি হলেন মেঘনাদের ধাত্রীমাতা। কেমন? ধাত্রীমাতার ছদ্মবেশে, এই প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশে দেবী লক্ষ্মী আসেন, এসে প্রমোদ কাননে মেঘনাদকে জানান যে লঙ্কার কি দশা আজ। যখন এসে পৌঁছন তখন থেকেই আমাদের পাঠ্যের অংশটি শুরু হলো। এবার মেঘনাদ বসে আছে কনক আসনে, তার সামনে এসে পৌঁছেছে কে? দেবী লক্ষ্মী প্রভাসার ছদ্মবেশে সেখানে এসে পৌঁছলো। কাব্য শুরু হলো এখান থেকে। যখন পৌঁছবে, যেহেতু মাতা, ধাত্রীমাতা, তাই তখন মেঘনাদ কি করবে? কনক আসন ত্যাজি, কনক শব্দের অর্থ সোনা, তাহলে সোনা দ্বারা নির্মিত আসন ত্যাগ করে বীরেন্দ্র কেশরী, বীরেন্দ্র কেশরী মানে বীরকুলের মধ্যে শ্রেষ্ঠ যে সিংহ, কেশরী মানে কেশর আছে যার, সিংহ, তাহলে সিংহ পশুকুলের মধ্যে শ্রেষ্ঠ, তাই সে রাজা, আর বীরকুলের মধ্যে শ্রেষ্ঠ মেঘনাদ, তাই তাকে বীরেন্দ্র কেশরী এই শব্দের মধ্য দিয়ে আখ্যায়িত করা হলো। তাহলে বীরেন্দ্র কেশরী শব্দের অর্থ বীরকুলের মধ্যে শ্রেষ্ঠ। তাহলে কনক আসন ত্যাগ করে বীরেন্দ্র কেশরী বীরকুলের মধ্যে শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎকে মেঘনাদের আরেক নাম বলেছি, দেবরাজ ইন্দ্রকে পরাস্ত করেছিলেন তিনি, তাই তার নাম ইন্দ্রজিৎ। প্রণমিয়া ধাত্রীর চরণে, তিনি ধাত্রী মাতার চরণে প্রণাম করলেন। ধাত্রী মানে যিনি ধারণ করেন, তাহলে তিনি প্রণাম করলেন ধাত্রী মাতার চরণে। কে প্রণাম করলেন? ইন্দ্রজিৎ। ধাত্রী মাতাকে প্রভাসা রাক্ষসী, প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশে সেখানে কে এসে হাজির হয়েছে? দেবী লক্ষ্মী। তাহলে ইন্দ্রজিৎকে রাবণ এবং মন্দোদরীর সন্তান, তিনি প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশে আসা দেবী লক্ষ্মীকে চিনতে পারেননি, ভেবেছেন তার ধাত্রীমাতা এসছে, তার পায়ে প্রণাম করে বললেন। তাহলে এই জায়গা থেকে এই ইন্দ্রজিতের, মেঘনাদের আমরা শ্রদ্ধাসুলভ মনোভাব পেলাম তো? নিশ্চয়ই পেলাম। শ্রদ্ধাসুলভ মনোভাব তা কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। মানে একজন বীর হয়ে উঠতে গেলে তার অনেক গুণ থাকা প্রয়োজন হয়, তার মধ্যে অন্যতম গুণ হলো শ্রদ্ধাবান। তাই শ্রদ্ধাবান তিনি এখানে আমরা পাচ্ছি। প্রণমিয়া ধাত্রীর চরণে, ধাত্রীকে প্রভাসা রাক্ষসী কি বললেন? কহিলা, বললেন কি হেতু মাতঃ গতি তব আজি এ ভবনে কহদাসে লঙ্কার কুশল। ইন্দ্রজিৎ বলছে তার ধাত্রীমাতা প্রভাসা রাক্ষসীকে প্রণাম করে যে তুমি কেন এসেছো এখানে, এই ভবনে তুমি কেন এসেছো বলো। কি হেতু মাতো মানে কি কারণে? মা, মাতঃ শব্দের অর্থ মা।
গতি তব আজি এ ভবনে, এই বাড়িতে বা এই ঘরে কেন এসেছো? কহ দাসে, মানে তুমি সেবককে বলো। লঙ্কার কুশল, লঙ্কার ভালো খবর তুমি দাও, তুমি কি খবর নিয়ে এসেছো? দেখো এই উক্তির মধ্য দিয়ে কহ দাসে লঙ্কার কুশল। সুতরাং নিজেকে সেবক রূপে পরিচয় দিতে চাইলেন তিনি তার ধাত্রীমাতার। এই জায়গা থেকে আমরা কি আনুগত্য বোধ পূর্ণ একজন ব্যক্তির সন্ধান পাই না? তাহলে আমরা এই চরিত্রের গুণগুলো পাচ্ছি। প্রথমে পেলাম শ্রদ্ধাবোধ, এবার এখানে এসে পেলাম আনুগত্য বোধ। তিনি লঙ্কার কুশল জানতে চাইছেন তার মায়ের কাছে, ধাত্রীমাতার কাছে, তাই প্রণাম করে বললেন শির শিরঃ চুম্বি ছদ্মবেশী অম্বুরাশি সুতা। শিরঃ চুম্বি মানে মস্তিষ্কে স্নেহের চুম্বনে কে স্নেহের চুম্বন আঁকলেন? ছদ্মবেশী অম্বুরাশি সুতা। অম্বুরাশি সুতা বলা হলো কেন? অম্বু শব্দের অর্থ জল, অম্বুরাশি মানে জলরাশি মানে সমুদ্র, সুতা মানে হলো নারী বা কন্যা বা মেয়ে। তাহলে জলরাশি অর্থাৎ সমুদ্র, তার মেয়ে তিনি কে? লক্ষ্মী দেবী। তাহলে লক্ষ্মী দেবীকে কেন অম্বুরাশি সুতা বলা হলো, সমুদ্রের কন্যা বলা হলো? তোমরা নিশ্চয়ই জানো পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থন হয়েছিল, আর সমুদ্র মন্থনে সমুদ্রের তলদেশ থেকে উঠে এসেছিল দেবী লক্ষ্মী, তাই তো? দেবী লক্ষ্মী সমুদ্রের নিচে অন্তর্হিত হয়েছিলেন, আবার উঠে এসেছিলেন, তাই সমুদ্রের কন্যা বলা হয় তাকে। তাই এখানে হলো অম্বুরাশি সুতা। তাহলে অম্বুরাশি সুতা দেবী লক্ষ্মী। দেবী লক্ষ্মী ছদ্মবেশ ধরে এসছে কার ছদ্মবেশ? প্রভাসা রাক্ষসীর। সেই প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশ দেবী লক্ষ্মী এসে তার ইন্দ্রজিতের মস্তিষ্কে স্নেহের চুম্বন একে বললেন, উত্তরিলা বললেন, হায় পুত্র, দুঃখ করে বলছেন যে হায় পুত্র, কি আর কহিব কনকলঙ্কার দশা। আমি কি বলবো এই কনকলঙ্কা, সোনার লঙ্কাপুরীর দশা কি বলবো? কনকলঙ্কা কেন বলা হলো? কারণ রাজা রাবণের আমলে কনক লঙ্কা অর্থাৎ সেই লঙ্কাপুরীর সর্বোচ্চ স্থানে তারা পৌঁছে গিয়েছিল, লঙ্কাপুরী শ্রেষ্ঠ হয়ে উঠেছিল। তার কনক লঙ্কার দশা তিনি বলতে চাইছেন না। কেন বলতে চাইছেন না? দুঃখ প্রকাশ করে বলতে চাইছেন না, কারণ কনক লঙ্কার দশা খুব একটা ভালো নয়। কেন ভালো নয়? ঘোরতর রণে হত তব প্রিয় ভাই বীরবাহু বলি। তাহলে তার প্রিয় ভাই বীরবাহু, বীরবাহুকে, বীরবাহু হলেন চিত্রাঙ্গদা এবং রাবণের সন্তান। হলো তাহলে চিত্রাঙ্গদা এবং রাবণের সন্তান বীরবাহু যে মেঘনাদের প্রিয় ভাই, সে কিন্তু মৃত্যুবরণ করেছে, হত হয়েছে। তাই কনকলঙ্কার অবস্থা এখন সুন্দর নয়, শান্তিপূর্ণ নয়। এমন একটা পরিস্থিতিতে প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশে দেবী লক্ষ্মী সেখানে সেই খবরটি দিলেন মেঘনাদকে, বললেন যে কি আর বলবো তোমাকে, লঙ্কার কি অবস্থা, কারণ সেখানে তোমার প্রিয় ভাই বীরবাহু মারা গিয়েছে, হত হয়েছে। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, তার দুঃখে মহা দুঃখী হয়েছে। কে মহা দুঃখী হয়েছে? রাক্ষসাধিপতি। রাক্ষসাধিপতিকে লঙ্কারাজ রাবণকে বলা হয় রাক্ষস কুলের অধিপতি, রাক্ষস অধিপতি, রাক্ষসাধিপতি। কার শোকে? বীরবাহুর মৃত্যুতে। রাক্ষসাধিপতি রাজা রাবণ তার অনুজ পুত্রের মৃত্যুতে মহাশোকী হয়ে এখন কি করছেন? সসৈন্যে সাজেন আজি যুধিতে আপনি, সৈন্যদের সঙ্গে নিয়ে, সকল সৈন্যদের সঙ্গে নিয়ে তিনি যুদ্ধক্ষেত্রে যাবার জন্য প্রস্তুত হচ্ছেন। যুধিতে শব্দের অর্থ যুদ্ধ করতে। তাহলে যুদ্ধ করতে যাবার জন্য তিনি সকল সৈন্যদের সঙ্গে নিয়ে যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাহলে এই জায়গা থেকে, এই প্রথম অংশটি থেকে আমরা বুঝতে পারলাম একটা চিত্র তৈরি হলো। কি চিত্র? একদিকে সোনার আসনে বসেছিলেন, বিশ্রাম নিচ্ছিলেন মেঘনাদ তার স্ত্রীকে সঙ্গে নিয়ে। সে মতো সময় লঙ্কাপুরীর খারাপ খবর, বীরবাহু মারা গেছে। তাই বীরবাহুর মৃত্যুতে মহাশোকী রাক্ষসাধিপতি যুদ্ধে সাজে সজ্জিত হচ্ছেন। সে খবর দিতে সেখানে পৌঁছে গেছেন অম্বুরাশি সুতা অর্থাৎ দেবী লক্ষ্মী, প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশে তিনি পৌঁছলেন সেখানে। এখানে আমরা দেখো ইন্দ্রজিৎ আর রাবণ এই দুটো চরিত্র এইটুকু অংশের মধ্যে পেলাম। সেখানে একটা বীরত্বের সন্ধান পেলাম। রাক্ষসাধিপতি তিনি মহাশোকী হয়েও বসে থাকেননি, যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এই জায়গা থেকে আমরা কিন্তু বুঝতে পারছি, আমি যেটা প্রথম বলেছিলাম, মেঘনাদবধ কাব্যের অন্য সুরই হলো বীর রসের কাব্য। আসলে এই কাব্যের প্রথমেই কবি বলেছিলেন, গাইব মা বীর রসে ভাসি মহাগীত।
ভীষণ ইম্পর্টেন্ট লাইন, যদিও তোমাদের এই কাব্যাংশের মধ্যে নেই। মেঘনাদ বধ কাব্যের প্রথমে অবস্থান করছে লাইনটি, যে গাইব মা বীর রসে ভাসি মহাগীত। দেবী সরস্বতীকে উদ্দেশ্য করে বলছেন, হে মা সরস্বতী, আমি বীর রসের কাব্য সৃষ্টি করতে চাই। পাশাপাশি তিনি আরো বলছেন, তুমিও আইসো দেবী, তুমি মধুকরী কল্পনা। কল্পনারকে আশ্রয় নিয়ে তিনি বীর রসের কাব্য সৃষ্টি করতে চান। অর্থাৎ রামায়ণের ঘটনা আমরা যা জানি তার বাইরে বেরিয়ে খানিকটা কল্পনার আশ্রয় নিয়ে তিনি এক নতুন কাব্যের সৃষ্টি করলেন মেঘনাদ বধ কাব্যরূপে। বেশ, এই অংশটুকু বুঝতে পেরেছ সবাই। আমরা এর পরের অংশে চলে আসি। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। মহাবাহু মানে অসম্ভব গুণের অধিকারী, বলের অধিকারী, অসম্ভব শক্তির অধিকারী। জিজ্ঞাসা করলেন, অসম্ভব শক্তির অধিকারী মেঘনাদ বিস্ময়ের সঙ্গে জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন? কি কহিলা ভগবতী? ভগবতী শব্দের অর্থ দেবী বা পূজ্যা। তার মা তো সম্পর্কে প্রভাষা রাক্ষসী, তাই তাকে দেবীর সমান পূজ্য রূপে তিনি ভাবেন। তাই বললেন, কি কহিলা ভগবতী? কে বধিল কবে? মানে হে পূজ্য, হে দেবী, কে কবে বধ করলো? প্রিয়ানুজে আমার ছোট ভাইকে কে কবে বধ করলো? নিশারণে সংহারিলা আমি রঘুবরে। অর্থাৎ রাত্রিকালীন যুদ্ধে আমি সংহার করেছি রঘুবর রামচন্দ্র লক্ষণকে। খণ্ড খণ্ড করিয়া কাটিনু, বানানটা ভুল হয়ে গেছে টাইপ করতে গিয়ে, খণ্ড খণ্ড করিয়া কাটিনু, অর্থাৎ খণ্ড খণ্ড করে আমি কেটেছিলাম। বরশি প্রচন্ড স্বর বর্ষণ করে, প্রচন্ড স্বর, অসংখ্য তীর বর্ষণ করে, এত তীর নিক্ষেপ করেছিল যেন সেটা বৃষ্টির সমান বৈরী দলে, শত্রুদের দলকে। কোন সময় যুদ্ধ করেছিলেন? নিশারণে সংহারিলা আমি, তিনি রাত্রিকালীন যুদ্ধে সংহার করেছিলেন। নৈতিকতাপূর্ণ বীর হতে গেলে রাত্রিকালীন যুদ্ধ তাকে সমীচীন? না, নিশ্চয়ই নয়। কারণ রাত্রিকালীন যুদ্ধ কখনোই সঠিক যুদ্ধ নয়। যুদ্ধ ক্ষেত্রে একজন বীর আরেকজন বীরকে আহ্বান জানাবেন এবং তা যুদ্ধের নিয়ম অনুসারে তাকে বলা হয় মহারথী প্রথা। এবং সেই প্রথায় রাত্রিকালীন যুদ্ধকে অচল যুদ্ধ বলা হয়, অচল রণ বলা হয়। তাহলে রাত্রিকালীন যুদ্ধে এই শব্দটির মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম মেঘনাদ নৈতিকতার পথ ছেড়ে অনৈতিকতার পথ নিলেন। মেঘনাদ বধ কাব্যের যেটা অন্যতম গুণ আমি বলেছিলাম, যে অন্যায়কে কবি সমর্থন করলেন না, অন্যায়কে সমর্থন না করে তাকে স্পষ্ট রূপে প্রকাশ করলেন মেঘনাদ বধ কাব্যে। কিন্তু বীরত্ব প্রকাশ করেছে বলে তার কাব্যের নায়ক হয়ে দাঁড়ালো অনৈতিক পন্থার অধিকারী সেই ব্যক্তিত্ববর্গ, অর্থাৎ মেঘনাদ আর রাবণ। তাহলে নিশারণে সংহারিলা আমি রাত্রিকালীন যুদ্ধে তাদের সংহার করেছিলাম রঘুবরে। সেই রঘুবরকে, রঘুবর মানে রঘুকুলের শ্রেষ্ঠ দুজনকে, রামচন্দ্র এবং লক্ষণকে। খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচন্ড স্বর বৈরী দলে, আমি খণ্ড খণ্ড করে তাদের কেটে ফেলেছিলাম বৃষ্টির ন্যায়। অসম্ভব অসংখ্য স্বর তীর নিক্ষেপ করে, প্রচন্ড হবে এখানে বৈরী দলে, শত্রুদের দলকে। এ বারোটাই অদ্ভুত বারোটা জননী, কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে। তিনি তার মাতা প্রভাষা রাক্ষসী বলছেন, তা সত্ত্বেও এমন ভয়ঙ্কর, এমন অদ্ভুত বার্তা তুমি কোথায় পেয়েছো আমাকে বলো। এটা তো হওয়ার কথা ছিল না, আমি তো তাদের হত্যা করে এসেছি। তাহলে তারা কি করে প্রাণ ফিরে পেল? রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা। এবার রত্নাকর রত্নোত্তমা, রত্নাকর শব্দের অর্থ আমরা সবাই জানি সমুদ্র। রত্নোত্তমা মানে রত্নদের মধ্যে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ রত্ন। ইন্দিরা সুন্দরী, ইন্দিরা মানে লক্ষ্মী, দেবী লক্ষ্মী। সমুদ্র মন্থনে যত রত্ন উঠেছিল তোমরা নিশ্চয়ই জানো, পারিজাত বৃক্ষ, ঐরাবত, উচ্চশ্রবা, অসংখ্য সম্পদ উঠে এসেছিল এবং অবশেষে উঠে এসেছিল অমৃত। এই অসংখ্য রত্নের মধ্যে শ্রেষ্ঠ রত্ন ছিল দেবী লক্ষ্মী। কেমন? এই দেবী লক্ষ্মী হলেন রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী, অর্থাৎ তিনি রত্নোত্তমা, তিনি হলেন সমস্ত রত্নের মধ্যে শ্রেষ্ঠ। তিনি বললেন, উত্তর দিলেন, হায় পুত্র, দুঃখ করে বলছেন, মায়াবী মানব সীতাপতি। সীতাপতি অর্থাৎ রামচন্দ্র, তিনি কেমন? মায়াবী, তিনি মানুষ। আমরা অন্য কাব্যের মধ্যে দেখেছি, বাল্মীকির রামায়ণের মধ্যে, পরবর্তী সময় বাংলা সাহিত্যের ক্ষেত্রে, বাংলা সাহিত্যে কাশিরাম দাসের মহাভারতের পরে
রচনা করলেন কৃত্তিবাস ওঝা রামায়ণ। এই রামায়ণের মধ্যে আমরা দেখেছি রামচন্দ্র তিনি দেবতার প্রতীক। বাংলা কাব্যে যত রামায়ণ কেন্দ্রিক ঘটনা বা কোনো সাহিত্য রচনা করেছেন সবার মধ্যেই রামচন্দ্রকে দেবতা রূপে দেখা হয়েছে, কিন্তু কবি এখানে রামচন্দ্রকে একজন সাধারণ মানুষ হিসেবে দেখলেন। আসলে সত্যিই তিনি সাধারণ মানুষ, শুধুমাত্র পার্থক্য এখানেই তিনি মর্যাদাকে বজায় রেখেছেন, তাই মর্যাদা পুরুষোত্তম হয়ে উঠেছেন রামচন্দ্র। মায়াবী মানব সীতাপতি তব স্বরে মরিয়া বাঁচিল। মায়াবী মানব সীতাপতি তোমার তীরে মরে গিয়ে আবার বাঁচল। যাও তুমি তরা করি, তুমি তাড়াতাড়ি সেখানে যাও। রক্ষকুল, রক্ষ মানে রক্ষা করো, রক্ষকুল মানে রাক্ষসকুলকে তুমি রক্ষা করো, রাক্ষসকুলের মান তুমি রক্ষা করো। এ কাল সমরে রক্ষ চূড়ামণি, এই মৃত্যুকালীন যুদ্ধে হে রাক্ষসকুলের শ্রেষ্ঠ তুমি রাক্ষসকুলের মর্যাদা রক্ষা করো। সুতরাং এখানে এসে আমরা দেখলাম ইন্দিরা সুন্দরী যিনি ছদ্মবেশ ধারণ করে গেলেন সেখানে প্রভাসা রাক্ষসীর, তিনি মেঘনাদের কাছে আবেদন জানালেন, উদ্দেশ্য একটাই, রাবণ যাতে এখনই যুদ্ধে না যায়, কারণ এখন যুদ্ধে যাওয়ার অর্থই হলো রামচন্দ্রের পরাজয়, আর রামচন্দ্রের পরাজয় হলে স্বর্গের দেবতাদের স্বার্থ সিদ্ধি হবে না। তাই এমন এক সিদ্ধান্ত, লক্ষ্মী দেবী এমন কাণ্ড করলেন এখানে এসে, এবং সর্বতভাবে আমরা এই অংশের মধ্যে একটা বীরত্বের সন্ধানও পেতে শুরু করলাম। আজ এতটাই থাক, তোমাদের সবাইকে ধন্যবাদ। বারবার দেখো, যতটুকু আলোচনা করে দিলাম আজকে, পরের ক্লাসের জন্য অপেক্ষা করো, পরের ক্লাসে বিস্তৃতভাবে আবার দেখব। আর তোমাদের কাছে একটাই প্রার্থনা, বাংলা ভাষা শেখো মর্যাদার সঙ্গে, কারণ বাংলা ভাষা ও সাহিত্য আমাদের সবার প্রচেষ্টাই মধুর হয়ে উঠবে নিশ্চিত।